নানা নাটকীয়তার পর ইরান ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর, লঙ্ঘন না করার অনুরোধ ট্রাম্পের। সংঘাত বন্ধ হওয়ায় স্বস্তিতে সাধারণ মানুষ। আমি 12 দিন ঠিকমতো ঘুমোতে পারিনি। যুদ্ধবিরতির খবর শুনেই প্রথম বাইরে বেরোলাম। এই যুদ্ধবিরতি আমাদের পাশাপাশি ইরান ও মধ্যপ্রাচ্যের জন্যও নতুন কিছুর সূচনা হতে যাচ্ছে। সাবেক সিইসি নুরুল হুদার উপর মব জাস্টিসকারীদের শাস্তি চায় বিএনপি। পুলিশের দায়িত্ব অবহেলার প্রমাণ মিললে ব্যবস্থা নেবে প্রশাসন। নিবন্ধন সহ দাঁড়িপাল্লা ফিরে পেল জামায়াত। বর্তমান ইসি এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপর আস্থা আছে, জানালেন দলের সেক্রেটারি জেনারেল। এখনো আস্থা রাখছি, তবে সরকার প্রধান এবং ইলেকশন কমিশনকে জাতির আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা বলবো যে আপনারা বহু রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন যেন বৃথা না যায়। দুর্নীতি মামলা বন্ধে টিউলিপের চিঠিকে হাস্যকর মনে করে দুদক। দেশে এসে আইনিভাবে অভিযোগের জবাব দিতে হবে ব্রিটিশ এমপিকে। সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। এতক্ষণ শিরোনাম। শুরুতে যথারীতি ইরান ইসরায়েল প্রসঙ্গ। সর্বাত্মক যুদ্ধের শঙ্কা উড়িয়ে অবশেষে সংঘাত থামালো ইসরায়েল ও ইরান। 12 দিন ধরে হামলা পাল্টা হামলার পর যুদ্ধবিরতি কার্যকর হয়েছে দেশ দুটির মাঝে। সংঘাত বন্ধের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে তেহরান এবং তেল আবিব। এর আগে সর্বপ্রথম যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে এরই মধ্যে ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ইসরায়েলের, যা অস্বীকার করেছে আইআরজিসি। ইসরায়েলের রাইজিং লায়ন অভিযানের মাধ্যমে শুরু, এরপর থেকেই হামলা পাল্টা হামলা। মধ্যপ্রাচ্যের দুই পরাশক্তির সংঘাত সর্বাত্মক যুদ্ধের ঝুঁকিতে পড়ে যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়ার পর। একের পর এক ঘটনায় যখন তুঙ্গে উত্তেজনা, তখনই আকস্মিক শান্তির বার্তা নিয়ে হাজির মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানালেন যুদ্ধবিরতিতে সম্মত ইরান ইসরায়েল। ট্রাম্পের এই ঘোষণার পর অবশ্য হামলা আরও জোরদার করে দুই দেশ। সে সময়ে উভয় পক্ষ সর্বশক্তি প্রয়োগ করায় সংঘাত থামা নিয়ে তৈরি হয় সংশয়। কয়েক ঘন্টা পর আরেক পোস্টে চুক্তি লঙ্ঘন না করার আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট। এরপরই যুদ্ধবিরতির আনুষ্ঠানিক ঘোষণা দেয় ইরান ও ইসরায়েল। মঙ্গলবার সকাল থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। আমরা এখন বলতে পারি যে আইডিএফ অপারেশন রাইজিং লায়নের সব লক্ষ্য পূরণ করেছে। যুদ্ধবিরতি লঙ্ঘনের যে কোনো ঘটনার কঠোর জবাব দেওয়ার জন্য ইসরায়েলের সেনাপ্রধান আমাদের সর্বোচ্চ প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। এরই মধ্যে ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে ইসরায়েল, যদিও তা প্রত্যাখ্যান করেছে আইআরজিসি। ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পও দুপক্ষের বিরুদ্ধেই চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন। এমনকি ইসরায়েলকে ইরানে আর বোমা না ফেলতে সতর্ক করেছেন তিনি। ইরান ও ইসরায়েলের মধ্যে হওয়া যুদ্ধবিরতি কতদিন টিকবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছে রাশিয়া। ইসরায়েল ও তেহরানের যুদ্ধবিরতি নিয়ে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়। আমরা তখনই এটিকে স্বাগত জানাবো যখন নিশ্চিত হব কেউ তা ভাঙবে না। শুনেছি চুক্তির পরও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। চলতি মাসের 13 তারিখে ইরানে ইসরায়েলের হামলার মধ্য দিয়ে শুরু হয়েছিল দুদেশের সংঘাত। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। যুদ্ধবিরতি কার্যকরের পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে ইসরায়েল এবং ইরানের জনজীবন। রাস্তায় মানুষের আনাগোনা কম হলেও সীমিত পরিসরে খোলা হয় রেস্তোরাঁ, দোকানপাট। সড়কে রয়েছে নিরাপত্তা বাহিনীর কড়া টহল। দ্রুত আবার স্বাভাবিক জীবনে যাওয়ার আশা সাধারণ মানুষের। অবশেষে টানা 12 দিন সংঘাতের পর কার্যকর হলো ইরান ইসরায়েল বহু প্রতীক্ষিত যুদ্ধবিরতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ও কাতারের মধ্যস্থতায় পাল্টাপাল্টি হামলা বন্ধে সম্মত হলো তেহরান, তেল আবিব। যুদ্ধবিরতি কার্যকরের খবরে ব্যাপক খুশি ইরানি ও ইসরায়েলিরা। ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে তেল আবিব ও তেহরানের পরিস্থিতি। খুলতে শুরু করেছে দোকানপাট। রেস্তোরাঁগুলোতে কম হলেও রয়েছে মানুষের আনাগোনা।
যুদ্ধবিরতি শুরু হলেও আতঙ্ক কাটেনি সাধারণ মানুষের মনে। প্রায় জনমানবহীন তেহরানের সড়ক, গাড়ি চলাচল করলেও আচমকা বোমা হামলার ভয়ে রাস্তায় মানুষের আনাগোনা বলতে গেলে নেই। সড়কে টহল দিচ্ছে ইরানের নিরাপত্তা বাহিনী। যুদ্ধবিরতি আরো বহু আগেই হওয়া উচিত ছিল, কারণ হামলার ক্ষয়ক্ষতি হচ্ছে সাধারণ মানুষদের, যেটা আমরাই হই কিংবা ইসরায়েলিরা। আমি 12 দিন ঠিকমতো ঘুমোতে পারিনি। যুদ্ধবিরতির খবর শুনেই প্রথম বাইরে বেরোলাম। ভাবলাম একটু হেঁটে চারপাশের অবস্থা দেখে আসি। খানিকটা একই চিত্র ইসরায়েলেরও। ইরানের মিসাইল হামলা থামলেও শঙ্কিত সাধারণ মানুষ। এখনো যুদ্ধবিরতি কার্যকরের সিদ্ধান্ত নিয়ে দ্বিধায় ভুগছে ইসরায়েলিরা। সকালবেলা যুদ্ধবিরতির খবর শুনে খুবই খুশি হয়েছি। ইরানের বোমায় আমার বাড়িঘর পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, কিন্তু এই যুদ্ধবিরতি আমাদের পাশাপাশি ইরান ও মধ্যপ্রাচ্যের জন্যও নতুন কিছুর সূচনা হতে যাচ্ছে। যুদ্ধবিরতির বিষয়টি পুরোপুরি এখনো বিশ্বাস করতে পারছি না। আমার মনে হয় আমরা এখনো খুবই কঠিন অবস্থায় আছি। যে কোনো সময় আবারও হামলা হতে পারে। আমরা শান্তি চাই। মধ্যপ্রাচ্যের দু শক্তিধর ইরান ও ইসরায়েলের মধ্যে চলা চরম এ সংঘাতে প্রাণ হারিয়েছে দুপক্ষেরই বহু সাধারণ মানুষ। পরিবার ও ঘরবাড়ি হারিয়ে অনেকে হয়েছেন নিঃস্ব। এ যুদ্ধবিরতি চলমান থেকে আবারও শান্তি ফিরে আসবে অঞ্চল দুটিতে, আশা নিরাপরাধ সাধারণ মানুষের। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। এবারে রেগে গিয়ে ইরান এবং ইসরায়েল দুদেশকেই ভৎসনা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষুব্ধ হয়ে বলেন, অঞ্চল দুটো কেন লড়াই করছে তা তারা নিজেরাই জানে না। এই দুটো অঞ্চল অনেকদিন ধরে যুদ্ধ করছে, কিন্তু কেন করছে তা তারা নিজেরাই জানে না। ভোটারবিহীন নির্বাচনের জন্য সাবেক 3 সিইসি দায়ী থাকলেও আইনসম্মতভাবে তাদের অপরাধের বিচার চায় বিএনপি। পাশাপাশি মব জাস্টিসের নামে সামাজিক সন্ত্রাসের বিরুদ্ধে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানান তারা। দাবি জানান সামাজিক সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির। দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে বিএনপি নেতারা বলেন, অনির্বাচিত সরকার থাকায় নানামুখী অরাজকতা তৈরি হচ্ছে। মঙ্গলবার দুপুরে নবনির্বাচিত ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নতুন কমিটির নেতাকর্মীদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে আসেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পুষ্পস্তবক অর্পণ করেন দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে। সাবেক সিইসি কে এম নুরুল হুদার উপর মব জাস্টিসের ঘটনা নিন্দনীয় বলে দাবি করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। তবে 14, 18 ও 24-এর বিতর্কিত নির্বাচনের দায় সাবেক 3 সিইসি এড়াতে পারেন না বলেও মনে করেন তিনি। তারা শেখ হাসিনার আনন্দ লাভের জন্য শেখ হাসিনার ইচ্ছা পূরণ করতে গিয়ে নির্বাচন করেছে। অবশ্যই এরা অপরাধী, এদের বিচার হতে হবে। তবে এই বিচার হতে হবে আইনসঙ্গতভাবে। কাউকে ডিম ছুঁড়ে মারা হবে, কাউকে জুতা নিক্ষেপ করা হবে এবং বাড়িতে লোকজন গিয়ে তাকে টেনে হিচড়ে বের করবে, এইটা বিএনপি কখনোই পছন্দ করে না এবং বিএনপি এই ধরনের ঘৃণ্য কাজের পরিপন্থী। আদালতে পুলিশের উপস্থিতিতে আসামিরা কিভাবে হেনস্থার শিকার হয় তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। সামাজিক সন্ত্রাস বন্ধে দ্রুত নির্বাচনের দাবি করেন রিজভী আহমেদ। অতি শীঘ্র নির্বাচনের তারিখ ঘোষণা করে জনগণের ইচ্ছামতো সরকার গঠনের সুযোগ দেবেন। উত্তরা এক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আল মিন্টু মব জাস্টিসের ঘটনায় অভিযুক্তদের বিচারের আওতায় আনার দাবি জানান। একটা দেশে যদি নির্বাচিত সরকার না থাকে, ওই দেশে এরকমই হয় মব জাস্টিস। যারা এই মব জাস্টিসের সাথে জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হোক। পরে সাধারণ মানুষের মাঝে বিএনপির 31 দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন তিনি। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। যমুনা নিউজে সময় হয়েছে একটা বিরতির, সঙ্গে থাকুন, একটু পরে ফিরছে। যমুনা নিউজে স্বাগত আবারও। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার।
বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ভরণ পোষণে নতুন প্রকল্প আসছে। এর সুবাদে তাদের পানি সংকট এবং অবকাঠামো সমস্যার সমাধান হবে। খরচ হবে প্রায় 650 কোটি টাকা, যার বড় অংশই অনুদান। সকালে এনএইচসি মিলনায়তনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে একনেক সভায় 8,974 কোটি টাকা ব্যয়ে অনুমোদন পায় 17টি প্রকল্প। পরিকল্পনা কমিশন জানায়, রোহিঙ্গাদের জীবন মান উন্নয়ন প্রকল্পের 18টি খাতে ব্যয় কমানো হয়েছে। এর আওতায় ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে মানব বর্জ্য ব্যবস্থাপনা, উখিয়ায় পানি সংরক্ষণাগার উন্নয়ন এবং টেকনাফ পৌরসভায় নিরাপদ পানির পাইপলাইন তৈরি হবে। এর বাইরে 7টি বিভাগীয় শহরে মাদকাসক্তি নিরাময় কেন্দ্র, 3য় সাবমেরিন কেবল এবং সার সংরক্ষণের বাফার গোডাউন নির্মাণ প্রকল্প অনুমোদন পেয়েছে একনেক সভায়। নিবন্ধনের প্রতীক ফিরে পাওয়ায় নির্বাচনী প্রক্রিয়ায় আরও এক ধাপ এগিয়েছে জামায়াতে ইসলামী, এমন মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। মঙ্গলবার সন্ধ্যায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, বর্তমানে ইসি অন্তর্বর্তীকালীন সরকারের উপর আস্থা আছে জামায়াতের। মঙ্গলবার বিকেলে জামায়াতে ইসলামীর নিবন্ধন ইস্যুতে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন, সঙ্গে ফিরিয়ে দিয়েছে প্রতীক দাড়িপাল্লাও। এ নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতেই সংবাদ সম্মেলন ডাকেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। মহান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি জানান, জামায়াতের মতো একটি গণতান্ত্রিক দলের উপর জুলুম করে অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। বলেন, জুলাই যোদ্ধাদের জীবনদানের ফলেই নিবন্ধন ফিরে পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। গোটা জাতির লক্ষ কোটি আমাদের সুধী শুভাকাঙ্ক্ষীরা তো এই আদেশের জন্য, এই সুন্দর মুহূর্তের জন্য অপেক্ষা করছিল। কত মানুষ দোয়া করেছে, কত মানুষ চোখের পানি ফেলেছে, রোজা রেখেছে। আজকে তারা সেই অধিকার আল্লাহর কাছ থেকে, আল্লাহর সাহায্যে আমরা ফিরে পেয়েছি। আমাদের সারা নেতা কর্মী, দেশবাসী, শুভাকাঙ্ক্ষীরা খুশি হয়েছে, আলহামদুলিল্লাহ। বর্তমান সরকারের নিরপেক্ষতায় আস্থা রাখতে চায় জামায়াত, আর বর্তমান ইসির অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে মনে করে দলটি। আমরা কিছু কিছু দায়িত্ব পালনের ক্ষেত্রে অনেক প্রশ্ন উঠছে, কিন্তু আমরা আস্থা তো এখনো রাখছি। আস্থা না রাখলে তো আমরা সরকারকে সহযোগিতা করার মধ্য দিয়ে সেটারই তো প্রমাণ দিচ্ছি। এখনো আস্থা রাখছি, তবে সরকার প্রধান এবং ইলেকশন কমিশনকে জাতির আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা বলবো যে আপনারা বহু রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন যেন বৃথা না যায়। সরকার প্রধান এবং নির্বাচন কমিশনের প্রধানের উপর এটা বহুলাংশে নির্ভরশীল। তাদেরকে নিরপেক্ষ থাকতে হবে, শক্ত থাকতে হবে, সোজা থাকতে হবে, কোনো দিকে ঝুঁকে পড়া যাবে না। এটাই জাতির আশা আকাঙ্ক্ষা। আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক দল হিসাবে জামায়াতে ইসলামের নিবন্ধন বাতিলের যে রায় হাইকোর্ট দিয়েছিল, 1 যুগ পর গত 1 জুন তা বাতিল করে দেয় আপিল বিভাগ। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। এদিকে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ঘিরে প্রস্তুতি শুরু করেছে আইন শৃঙ্খলা বাহিনী। আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, ভালো নির্বাচনের নিশ্চয়তা দিয়েছেন বিভিন্ন বাহিনীর প্রধানরা। এক্ষেত্রে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর সহযোগিতাও চেয়েছেন তিনি। 5ই আগস্ট পরবর্তী 11 মাসে পুলিশের ভেঙে যাওয়া মনোবল কতটা চাঙ্গা হয়েছে, বৃদ্ধি পেয়েছে সক্ষমতা, এসব বিষয় তুলে ধরা হয় বৈঠকে। স্বরাষ্ট্র উপদেষ্টার দাবি, আগের চেয়ে এখন সক্রিয় বাহিনীগুলো। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, মব ভায়োলেন্স বন্ধ না হলেও আগের চেয়ে কমেছে। কিভাবে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখা যায় এবং ভালো থাকে, এই ব্যাপারে আলোচনা হয়েছে। এবং আমাদের এখানে মোটামুটি সব বাহিনী প্রধানরা একটা এনশিওর করছে যে ওই সময় পরিস্থিতি ভালো থাকবে। আরেকটা জিনিস, নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকাটা শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপরে নির্ভর করে না, যারা পার্টিসিপেট করে তাদের উপরেও কিন্তু নির্ভর করে। আমরা মব জাস্টিস অ্যালাউ করতেছি না। আমার অফিসাররাও 1-2টি ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত না নেওয়ার কারণে আমি তাদেরকে সাসপেন্ড করছি, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছি। ব্রিটিশ এমপি এবং পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক বাংলাদেশের আদালতে উপস্থিত না হলে তার অনুপস্থিতিতেই চলবে বিচার কাজ, এমনটাই জানিয়েছেন দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন। বলেছেন, টিউলিপের আইনজীবীর পাঠানো চিঠিতে 30 জুনের মধ্যে তদন্ত বন্ধের দাবি জানিয়েছেন, যা হাস্যকর। একই সাথে এই চিঠির মাধ্যমে ব্রিটেনের রাজনীতিকে খাটো করা হয়েছে বলেও মন্তব্য তার। ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে একের পর এক তলবসহ নানা আইনি পদক্ষেপ নিচ্ছে দুদক, কিন্তু সেসব তোয়াক্কা না করে আইনজীবীর মাধ্যমে পাল্টা চিঠি পাঠিয়েছে টিউলিপ, যেখানে আগামী 30 জুনের মধ্যে তদন্ত বন্ধের দাবি জানানো হয়েছে। বলা হয়েছে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও মিথ্যা দুর্নীতির অভিযোগ তুলে ব্রিটেনের রাজনীতিতে টিউলিপকে বিতর্কিত করার চেষ্টা হচ্ছে। মঙ্গলবার এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন। ব্রিটেনের রাজনীতি কি এতই ভঙ্গুর যে
ব্রিটেনের একজন, যদি আমি তাকে ব্রিটেনের নাগরিকও ধরে নেই, ব্রিটেনের নাগরিকের বিরুদ্ধে একটা মামলা হলো, আর তাতেই ব্রিটেনের সরকার, ব্রিটেনের রাজনীতি সব ধসে পড়বে? এটা কি হতে পারে? দুদক চেয়ারম্যান আরও বলেন, বাংলাদেশি নাগরিক হিসেবেই দুর্নীতির তথ্য প্রমাণ পেয়েই টিউলিপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশের আদালতে হাজির হয়ে তা মোকাবেলা করতে হবে তাকে। বাংলাদেশের মামলা আমরা বাংলাদেশি আমরা করেছি, এবং আমরা বিশ্বাস করি যেহেতু আমরা টিউলিপ সিদ্দিক নিশ্চয়ই আইনের প্রতি খুব শ্রদ্ধাশীল হয়ে তিনি বাংলাদেশের যে চলমান আইন, আমাদের দেশের যে আইন, সেই আইন মোতাবেক তিনি সেটার মোকাবেলা করবেন, এটাই আমাদের প্রত্যাশা। টিউলিপ সিদ্দিক সহ দুর্নীতির মামলায় বিদেশে পলাতক আসামিদের ফিরিয়ে আনতে ইন্টারপোল সহ সব সংস্থার সহযোগিতা চাইবে দুদক। পলাতককে ধরার জন্য কতগুলি স্ট্যান্ডার্ড পদ্ধতি আছে, আমরা ইন্টারপোলের সহায়তা নেই। তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। যমুনা নিউজের এই পর্যায়ে সময় হলো আরেকটা বিরতির, সাথেই থাকুন, একটু পরে ফিরছে। চীনের সাথে বিএনপির অভূতপূর্ব সম্পর্ক স্থাপিত হতে যাচ্ছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চীন সফরের দ্বিতীয় দিনে পিপলস গ্রেট হলে চীনের পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী সান ওয়েংডং এবং চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানচাওয়ের সাথে বিএনপির প্রতিনিধি দলের পৃথক দুটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর বিএনপির মহাসচিব বলেন, চীন বাংলাদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায়। উন্নয়নে জনগণকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার কথা জানায় চীন। এছাড়া দুদেশে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নের বিষয় নিয়ে আলোচনা হয় বলেও জানান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে ষড়যন্ত্রকারীদের চিহ্নিতের দাবি জানিয়েছে গণতান্ত্রিক ছাত্র আন্দোলন। মঙ্গলবার রাত 10:30টার দিকে রাজু ভাস্কর্যের সামনে ককটেল বিস্ফোরণ হয়, তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা চিহ্নিত করা যায়নি। বিষয়টি গুরুত্বের সাথে দেখছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। এদিকে এই ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। টিএসসি থেকে শুরু করে কলাভবন হয়ে প্রক্টর অফিস পর্যন্ত মিছিল করে সংগঠনটি। পরে সংবাদ সম্মেলনে গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক বলেন, যারা ডাকসু নির্বাচন বানচাল করতে চায় তাদের কোনো ছাড় দেয়া হবে না। ডিসি মহোদয় বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু করার জন্য প্রস্তুত, আর সেই মুহূর্তেই আমরা আজকে রাতে দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার জন্য একটি পক্ষ এখানে উদ্দেশ্য প্রণোদিতভাবে ককটেল ফাটিয়েছে। আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে এই ক্যাম্পাসকে যে কোনো মূল্যে আমরা নিরাপদ রাখবো। বন্ধু, জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় হত্যার পর 6 জনের লাশ পোড়ানোর মামলার তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হবে আগামী 2 জুলাই। হত্যার পর লাশ পুড়িয়ে ফেলার এই মামলায় মঙ্গলবার পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহ হিল কাফি, শাহিদুল ইসলাম সহ 7 জনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। শুনানিতে প্রসিকিউশন জানায়, গত 19 জুন এই মামলার তদন্ত রিপোর্ট হাতে পেয়েছে তারা। এছাড়া শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুনের মানবতা বিরোধী অপরাধ মামলার অভিযোগ গঠনের শুনানি 2 জুলাই নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল। পাশাপাশি এই মামলার পলাতক 2 আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের পক্ষে সরকারি খরচে আইনজীবী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ছিল আমাদের যমুনা নিউজের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।